রহিম বলতে লাগলো, সবাই শোনো, আমাদের গার্লফ্রেন্ড আছে কিন্তু আরিফ তো সে নেই। বেচারা সারা জীবন মনে হয় একই রকম থাকবে হিজড়া হয়ে। হয় মনে হয়। শালারা দেখ আমি কি করি, তোদের গার্লফ্রেন্ডদের ফোন দিয়ে কি বলি। দোস্ত না রে, এবারের মতো মাফ করে দে, আর হবে না। ওকে, মনে থাকে যেন। সেই সময় আম্মুর ফোন আসলো। আমি ফোন বের করে বললাম, হ্যাঁ আম্মু বলো। তুই কোথায় আছিস? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এখন আর আড্ডা দিতে হবে না, বাসায় আয়, দরকার আছে। আচ্ছা। বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম। এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। তোর তো পরীক্ষা শেষ, আর তোর আব্বু অনেকদিন পর ছুটি পেয়েছে, তাই ভাবলাম তোর খালার বাড়ি থেকে ঘুরে আসবো। কি বলিস? আমার যে কি আনন্দ হচ্ছে, খালার বাড়ি যাব। আপনারা ভাবছেন খালার বাড়ির কথা শুনে এত আনন্দ হচ্ছে কেন? কার সেখানে গেলে আমার খালাতো বোন রুবির সাথে দেখা হবে, কারণ ওকে আমি ছোট্টবেলা থেকেই পছন্দ করি। আচ্ছা, কবে যাব আমরা? কালকেই সকালে তাড়াতাড়ি উঠিস। কিন্তু কে জানতো এর বের হওয়াই হবে আমার মা বাবার সাথে শেষ বের হওয়া। আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। আমি গাড়ি পিছনের সিটে থাকায় কোনো মতে বেঁচে যাই, কিন্তু আমার মা বাবা আর বাঁচল না। মা বাবা চলে যাওয়ার পর আমি অনেক ভেঙে পড়ি। তখন খালা খালু তাদের বাড়ি নিয়ে গেল এবং ওখান থেকেই বড় হই। খালা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতো, কিন্তু রুবি যাকে আমি ভালোবাসি সে ছিল খুবই অহংকারী। আমাকে সে পছন্দ করতো না, বলতে গেলে আমাকে দেখতেই পারতো না। আমাকে অনেক অবহেলা করে, কলেজে যেও আমার সাথে খারাপ ব্যবহার করে। এভাবে দিন পার করতে লাগলাম। এখন আমি ভার্সিটিতে পড়ি। একদিন আমার বন্ধু আমাকে বলে সে একটা মেয়েকে পছন্দ করে। আমাকে একটা লাভ লেটার দিয়ে বলল ওই মেয়েটাকে দিতে। আমার আবার ওই মেয়েটার সাথে ভালো সম্পর্ক ছিল, তাই লাভ লেটারটা নিয়ে ওই মেয়েকে ডাক দিয়ে চিঠিটা ওর হাতে দিলাম। সে সময় রুবি পাশ দিয়ে যাচ্ছিল। এসব দেখে মেয়েটার হাত থেকে চিঠিটা নিয়ে, তো সাহস কি করে হয় ওই মেয়েকে প্রেমপত্র দেওয়ার? আমি ইচ্ছা করে দেইনি। তোকে আর কিচ্ছু বলতে হবে না। তোদের মতো কিছু ছেলের জন্যই আজকে মেয়েরা সমাজে অবহেলিত। কয়েকদিন পর ভার্সিটিতে এসেই মেয়েদের প্রেমপত্র দেওয়া শুরু। জানি না সামনে আর কি করবি। তোকে দেখে তো মনে হয় একদম নিষ্পাপ বাচ্চা, কিন্তু তুই যে এমন একটা কাজ করবি তা তোকে দেখে কেউই বুঝতে পারবে না। আর শোন, আর কখনো কোনো মেয়ের সাথে এরকম করবি না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। অনেক ছাত্রছাত্রী দাঁড়িয়ে আমাকে দেখছে। কোনো কিছু না করে ও এইভাবে সবার সামনে অপমানিত হলাম। অবশ্য রুবির কাছ থেকে অপমানিত হওয়া আমার কাছে নতুন কিছু নয়। সেই ওর বাড়িতে আসার পর থেকেই অপমানিত হয়ে আসছি, বাবা মা মারা যাওয়ার পর থেকে। সরি বন্ধু, আমার জন্য তোর এমনটা হলো। আরে এসব কিছু মনে করিনি। চল। কলেজ থেকে বের হয়ে আসলাম আর ভাবতে থাকলাম রুবি কেন আমার সাথে এরকম আচরণ করে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছিল, তাই ভার্সিটি যেতে একটু দেরি হলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সরি স্যার, আর হবে না। আচ্ছা যাও। ক্লাস শেষ করে বাসায় চলে আসলাম। রুবি আমি এক ক্লাসেই পড়ি, কিন্তু ও আমার সাথে কথা বলে না, মনে হয় চিনেই না আমাকে। বাসায় আসতে আসতে 2টা বেজে গেল। বাসায় এসে দুপুরে খাবার খেয়ে ঘুমাতে গেলাম। বিকেলে বাইরে থেকে ঘুরে এসে পড়তে বসলাম। 10টার দিকে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। ঘটনা ঘটলো সকালে। হারিফ শুন, তোরা এখন অনেক বড় হয়ে গিয়েছিস। আমি আর তোর খালু চাই তোকে রুবির সাথে বিয়ে দিতে। তোর কোনো আপত্তি আছে? আমি ভাবলাম সকালে আজ কার মুখ দেখে উঠেছিল যে খালা নিজে এসে বিয়ের কথা বলছে। আমি যেহেতু রুবিকে পছন্দ করি প্লাস ভালোবাসি, তাই আর না করলাম না। ভাবলাম রুবি ঠিক একদিন আমাকে ভালোবাসবে, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রুবি কি এই বিয়ে করতে রাজি হবে? সেটা তুই আমাদের উপর ছেড়ে দে। তারপর খালাম্মা চলে গেল। আমি জানতাম রুবি
এই বিয়ে মানতে চাইবে না, কিন্তু খালা খালুর জোড়াজড়িতে হ্যাঁ বলে দিচ্ছে। দেখতে দেখতে আমাদের বিয়েটাও ভালোভাবে হয়ে গেল। আমি এখন যাচ্ছি বাসর ঘরে। ঘরে গিয়ে দেখলাম রুবি খাটের উপরে বসে আছে। আমি কিছুটা সাহস নিয়ে গেলাম তার কাছে। যেই খাটে বসলাম আর রুবি বলতে শুরু করলো, এই ছোট লোকের বাচ্চা, আমার কাছে একদম আসবি না, এখান থেকে চলে যা। আমরা তো এখন স্বামী স্ত্রী। আমি তোকে স্বামী হিসেবে মানি না। আর তুই কি ভাবলি তোর মতো ছোট লোককে আমি বিয়ে করতে রাজি হব? হ্যাঁ, বাবা মায়ের জোরাজোরিতে এই বিয়ে করছি। রুবি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে মেনে নাও। দেখো, আমি তোমাকে অনেক সুখেই রাখবো। তোর মতো ছোট লোককে আমি ভালোবাসবো কোনো প্রশ্নেই আসে না। আর তুই কোনো দিন আমার কাছে স্বামীর অধিকার খাটাতে আসবি না। আর শোন, এই কথাগুলো মা বাবা যেন জানতে না পারে। যা, মেঝেতে গিয়ে শুয়ে পড়। আমি একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। আমি জানতাম রুবি আমাকে মানবে না, কিন্তু কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, এই আশা নিয়েই থাকা। কিন্তু আমার ধারণা ভুল। দিন যাচ্ছে আর রুবি আমার প্রতি আরো খারাপ ব্যবহার করছে। রুবি কাপড় চেঞ্জ করছিল, আমি জানতাম না। হুট করে রুমে ঢুকতেই, এই কুত্তার বাচ্চা, রুমে আসতে গেলে নক করে আসতে বলছি না? না মানে আপনাকে খাওয়ার জন্য ডাকতেছে। এদিকে আয়। আমি ওর একটু কাছে গিয়ে দাঁড়ালাম। ঠিক তখনই রবি আমাকে ঠাস ঠাস করে দুই গালে দুইটা থাপ্পড় মারলো। থাপ্পড়গুলো অনেক জোরে মারলো, তাই ঠোঁট কেটে রক্ত বের হতে লাগলো আর আমার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। ভীষণ ব্যথা করতেছে। এরপর যদি রুমে আসিস তাহলে নক করে আসবি। যত সব ছোট লোক। এখন যা, আমি আসতেছি। আমি কিছু বললাম না। এইটা আমার সাথে শুধু আজকে ঘটেছে তা না, প্রতিদিনই আমার সাথে এইরকম করে রবি। ঠোঁটে ভীষণ ব্যথা করতেছে। ওয়াশরুমে গিয়ে ঠোঁটের রক্তগুলো মুছতে চাইতেছি, কিন্তু হাত লাগাতে পারছি না। ভীষণ ব্যথা করতেছে। কোনো মতে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে গিয়ে দেখি রুবি খাওয়ার টেবিলে বসে আছে। আমিও গেলাম। আরিফ, এই দিকে আসো। জি খালু, বলেন। দাঁড়িয়ে আছো কেন? কি বসো, আমরা একসাথে খাবো। আমি রুবির দিকে তাকালাম। ও আমার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। এখনো দাঁড়িয়ে আছি। কি হয়েছে আরিফ? তোকে বসতে বললো না? আসলে খালা আমাকে তুই করেই বলে, আমাকে নিজের ছেলের মতো ভাবেন। আমি এখনো দাঁড়িয়ে আছি আর রুবির দিকে চেয়ে আছি। রুবি শুধু রাগে ফুঁসতেছে। আরিফ, তোমাকে আমি বসতে বলেছি, তুমি দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছ। খালু, বসতেছি। আমি যখন বসতে যাব তখনই রুবি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে যায় আর বলতে লাগলো, এই ছোট লোকের সাথে আমি এক টেবিলে বসে খেতে পারবো না। তোমাদের মন চাইলে তোমরা খাও। কিসের ছোট লোক? ভুলে যাস না রুবি, আরিফ কিন্তু তোর স্বামী। কিসের স্বামী? আমি মানি না। এই বলে রুবি না খেয়ে চলে গেল। খালা খালু দুইজন আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে বললাম, খালু, আমি কিছু মনে করিনি রুবির কথায়। একদিন সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তাই যেন হয় বাবা। হায়, তোকে আমি নিজ হাতে খাইয়ে দে। আমি আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম। এরপর রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রুবি খাটে শুয়ে আছে। আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আব্বু আম্মুর কথা খুব মনে পড়তেছে। আজকে যদি ওরা বেঁচে থাকতো তাহলে আর আমাকে এইরকম দিনগুলো দেখতে হতো না। আব্বু আম্মুর জন্য খুব খারাপ লাগতেছে, চোখে পানি চলে আসছে। তবে খালা খালু মাঝে আমি আমার মা বাবাকে দেখি, তারা আমাকে অনেক ভালোবাসে। কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। ফজর নামাজের আজান শুনে ঘুমটা ভেঙে গেল, তাই উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম। চারদিকে হালকা হালকা আলো ফোটা শুরু করেছে। এরপর নামাজ পড়ে মোনাজাত করতে লাগলাম আব্বু আম্মুর জন্য। এক পর্যায়ে মনে পড়ে ছোটবেলার কথা। আব্বুকে ঘোড়া বানিয়ে তার পিঠে চওড়া, আব্বুর সাথে স্কুলে যাওয়া, কান্না চলে এসেছে। বলতে লাগলাম, কেন তোমরা আমাকে একা করে চলে গেছো? তোমাদের সাথে নিলে না কেন? কেন রেখে গেলে এই নিষ্ঠুর পৃথিবীতে, যেখানে মা বাবা ছাড়া আর কেউ আপন নয়? কেন হলো আমার সাথে এই রকম? কেন আমাকে অবহেলা করে? কেন কেন? কথাগুলো বলতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এরপর বাসায় চলে আসলাম। বাসায় ঢোকার সময় খালা আমাকে তাদের রুম থেকে ডাক দিলেন। রুমে গিয়ে দেখি খালা নামাজের বিছানায় বসে আছেন। আমি গিয়ে খালার পাশে বসলাম। আমার মাথায় হাত রাখলেন। রুবি, তোকে খুব কষ্ট দেয় তাই না রে? মুচকি হেসে বললাম, ও এমন কিছু না খালা, ভালোবাসার মানুষটার
তাই তো কষ্ট দেয়, অন্য কেউ তো আর না। আমি সব বুঝি রে বাবা, তোর জন্যই খুব কষ্ট আমার। মেয়েটা কেন তোর সাথে এমন করে কিছুই বুঝি না। কষ্ট এখন আর হয় না খালা, কষ্টগুলো এখন সহ্য করতে শিখে গেছি। দেখিস রুবি একদিন তোকে ভালোবাসবে। হুম। আচ্ছা তুই এখন রুমে যা, আর শোন রুবিকে ডেকে তোল, আমি নাস্তা তৈরি করতেছি। আচ্ছা খালা। এরপর রুবিকে ডাক দেইনি, কারণ ওকে ডিস্টার্ব করলে আবার আমার কপালে খারাপই আছে। ভালোবাসি তাই ওকে কিছু বলতেও পারি না। রুবিকে না ডেকে আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। এরপর আবার নিচে চলে গেলাম, গিয়ে দেখি রুবি নিচে নাই। খালা, রুবি কই? কেন তোকে না বললাম ও ঘুম থেকে ডেকে তুলতে? ও খালা, ভুলে গেছি। আচ্ছা গিয়ে নিয়ে আয়। এরপর আমি রুবিকে ডাকতে চলে গেলাম। এরপর ডাক দিলাম কিন্তু কোনো উত্তর দিল না। আবার ডাক দিলাম, এরপর ওপার থেকে রুবি বলল, কি হয়েছে? সকালবেলা তো চিল্লাচিল্লি করছিস কেন? আপনাকে আন্টি ডাকছে, তাড়াতাড়ি নিচে আসতে, কলেজে যেতে হবে, পরে কিন্তু দেরি হয়ে যাবে। যা তো তুই, আমি আসতেছি, আর ডিস্টার্ব করবি না আমাকে। এরপর আমি আর কিছু না বলে চলে আসলাম। নিচে গিয়ে আমি নাস্তা করে নিলাম। এরপর রুবি নিচে আসতে লাগলো। আজকে খুব সুন্দর লাগতেছে, গোলাপি রঙের একটা ড্রেসে, কানের ফুল, চুড়ি আর হালকা লিপস্টিক, আর সব মিলিয়ে জাস্ট অসাম লাগতেছে। আমার হা করে তাকিয়ে থাকা দেখে রুবি আমাকে বলল, কুত্তার মতো এভাবে তাকিয়ে আছিস কেন, শুয়োরের বাচ্চা? রুবির কথাটি সোজা গিয়ে আমার বুকে লাগলো। কি এক কপাল নিয়ে পৃথিবীতে এসেছি, নিজের বউয়ের দিকে তাকালেও গালি শুনতে হয়। ওই সময় শুধু চোখে পানি ছলছল করতেছে। আদিক্ষেতা না করে গাড়ি বের কর, কলেজে যাব। আমি আর কিছু না বলে গাড়ি বের করে রুবির জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রুবি আসলো। এরপর আমরা কলেজে চলে আসলাম। তুই গাড়ি পার্ক করে ক্লাসে চলে যা। যদি কোথাও যাস বা কারোর সাথে কথা বলিস তাহলে তোর অবস্থা খারাপ করে দিব। আমি শুধু মাথা নাড়ালাম। আমি খেয়াল করলাম ওর বান্ধবী ওকে বলতে লাগলো, রুবি তুই সব সময় আরিফের সাথে এই রকম করিস কেন? ছেলেটা কত স্মার্ট আর খুব ভালো, তাহলে কেন সব সময় অবহেলা করিস, কেন খারাপ আচরণ করিস? আর বড় কথা, ও এখন তোর স্বামী, তবুও কেন ওর সাথে খারাপ ব্যবহার করিস? কিসের স্বামী? হ্যাঁ, আর তোকে আমি বলে রাখলাম কোনো দিনও আমাকে কিছু শেখাতে আসিস না। আর এত যদি দরদ হয় তাহলে তুই ও ছোট লোকটাকে বিয়ে করে নে, তাহলে আমি উদ্ধার হব। আমিও তো চাই, কিন্তু জানি ও তো তোকে ভালোবাসে। আমি হাজার চাইলেও আমার হবে না জানি, ওইটা আমি ভালোভাবে জানি। আরিফ আমাকে ভালোবাসে তুই কিভাবে জানিস? তোকে যদি ভালোই না বাসতো তাহলে তোর এত অবহেলা সহ্য করতো না, তোর এত খারাপ আচরণ মুখ বুজে সহ্য করতো না। আফসোস, আরিফের মতো কেউই আমার জীবনে এলো না। ভালোবাসা না ছাই, ছোট লোকের আবার ভালোবাসা। এই বলে ওরা ক্লাসে চলে আসতে লাগলো। তাই আমি তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলাম। রুবির কথাগুলোতে খুব কষ্ট পেলাম। এরপর ক্লাসগুলো শেষ করে চলে আসলাম বাড়িতে। এইভাবে কাটতে থাকে দিন, আর রুবির অবহেলা প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে। ভালোবাসার মানুষটির অবহেলা কত কষ্টের তা যদি রুবি জানতো তাহলে আমাকে এইভাবে অবহেলা করতো না। বসে আছি নিজের রুমে, তখন রুবি আসলো আমার রুমে। আজকে সন্ধ্যায় আমার এক বান্ধবীর জন্মদিনের পার্টি আছে, আমার সাথে তুইও যাইবি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নিস। যদি দেরি করিস তাহলে তোর কপালে খারাপই আছে। আমি শুধু মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিলাম। এরপর সন্ধ্যায় রেডি হয়ে গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করতে লাগলাম। রুবি আসতেছে, আজকে ও খুব সুন্দর লাগতেছে, কিন্তু ওই সৌন্দর্য আর দেখা হলো না। নিজেকে থেকে মুখ ফিরিয়ে নিলাম, জানি আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখলে আবার গালি দিবে। কি হয়েছে? গাড়ি চালাস না কেন? এই তো চালাইতেছি। আমাদেরকে কোথায় যেতে হবে? চলতে থাক, আমি বলতেছি কোথায় যেতে হবে। ভেতরে গিয়ে এক জায়গায় বসে থাকবি, ওইখানে কেউ কিন্তু জানে না তুই আমার স্বামী, আর জানতেও যাতে না পারে, বুঝতে পারলি? আমি মাথা নাড়ালাম, ভিতরে চলে গেলাম। গিয়ে রুবি ওর বান্ধবীদের সাথে কথা বলছে। আমি একটা সিটে বসে ওকে দেখছি। এক পর্যায়ে জন্মদিনের কেক কাটা হলো। জন্মদিনের পার্টি বলে কথা, সেখানে দেখলাম রুবির বান্ধবী সবাই মিলে ড্রিঙ্কস করছে। কিন্তু এ কি, রুবি তো এসব খায় না। আমি দেখলাম রুবিও ড্রিঙ্কস করছে। যাকগে, যা করার করুক, আমার কি। আমি আনমনে বসে আছি। বসে থাকতে থাকতে এক পর্যায়ে চোখ গেল রুবির দিকে। দেখছি রুবির সাথে একটা ছেলে ঢলাঢলি করছে। তা দেখে তো আমার মাথা পুরো গরম হয়ে গেল। রুবি প্রচুর ড্রিঙ্কস করায় কিছু বুঝতে পারছে না। ছেলেটা দেখছি রুবির সাথে খারাপ কিছু করার চেষ্টা করছে। তাই আর এসব না দেখতে পেয়ে চলে গেলাম ওর কাছে। গিয়ে
সোজা রুবির গালে একটা থাপ্পড়। এরপর আমি গিয়ে ছেলেটিকে ইচ্ছা মতো মারতে লাগলাম। শালা, আমার বউয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাচ্ছিস? মারতে মারতে প্রায় ছেলেটিকে আধামরা করে ফেলি। তখনই রুবির বান্ধবী, যার আজ জন্মদিন, সে এসে আমাকে আটকায়, বলে, ভাইয়া সরি, আমার ভাই এই রকম কাজ করবে আমি তা জানতাম না, ভাইয়া ক্ষমা করে দিন। এরপর ছেলেটির মুখ টিপে ধরে বলতে লাগলাম, তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দিলাম। আর শুনে রাখ, রুবি আমার, শুধুই আমার। ওর দিকে যে চোখ তুলে তাকাবে আমি ওর চোখ উপড়ে ফেলবো। মাইন্ড ইট। রুবি কিছু বলছে না, হয়তো বেশি ড্রিঙ্কস করার কারণে এইরকম হয়েছে। তাই আমি রুবিকে কোলে তুলে নিয়ে নিচে চলে আসলাম, আর সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর গাড়ি করে রুবিকে নিয়ে আসলাম। গাড়ি থেকে রুবিকে কোলে করে নামিয়ে ওর রুমে নিয়ে আসলাম। এরপর তাকে তার খাটে শুইয়ে দিলাম। রুবি আমার গলা জড়িয়ে ধরে আছে। আমি নিজেকে ছুটাতে চাইলাম, কিন্তু পারলাম না। রুবি আমাকে টান দিয়ে ওর বুকের মাঝে ফেলে দেয়। ওর গরম নিঃশ্বাস আমি অনুভব করতে পারছি। ওর শরীর থেকে আলাদা একটা গন্ধ আসতেছে, যা আমাকে পাগল করে দিচ্ছে। রুবি আমাকে ওর বুকের মাঝে জড়িয়ে নেয়। আমি কোনো মতে নিজেকে ছাড়িয়ে উঠতে চাইলাম, কিন্তু পারলাম না। এই কি করছেন? কি ছাড়েন আমাকে। তোমাকে আজকে ছাড়তেছি না। মানে কি বলতে চান আপনি? দেখেন, আমাকে বলতে পারলাম না। রুবি আমার আর ওর ঠোঁট জোড়া এক করে নিলাম। আমি কিছু করতে পারছি না। আমার হাত পা ঠান্ডা হয়ে আসতেছে। আমি জানি রুবি এসব কিছু নেশার ঘরে করতেছে। আমার এই রকম করা ঠিক হবে না, তাই নিজেকে ছুড়াতে চাইলাম, কিন্তু পারতেছি না। রুবি আমাকে এখনো খুব জোরে জড়িয়ে ধরে আছে, আর আমার ঠোঁট চুষতেছে। আমিও ধীরে ধীরে দুর্বল হতে লাগলাম। আমিও রুবির ডাকে সাড়া দিলাম। রুবি, আমার বউয়ের উপর আমার অধিকার আছে, আর যা হবার পরে ভেবে দেখা যাবে। ধীরে ধীরে দুইজন তলিয়ে গেলাম ভালোবাসার গভীর সাগরে। সকালবেলা আমার ঘুম ভেঙে যায়। আমি এখনো রুবির বুকের মাঝে আছি, আর রুবি আমাকে জড়িয়ে রেখে। রুবির শরীরে কোনো কাপড় নেই। আমি নিজেকে ছাড়িয়ে রুবির কপালে একটা চুমু দিলাম। আমার স্পর্শে রুবির ঘুম ভেঙে যায় এবং আমাকে দেখে চমকে ওঠে। তুই এখানে কি করিস? আমার পরনের কাপড় কোথায়? এরপর তো সবকিছু আপনারা জানেন কি হলো আমার সাথে, আর না জানলে দেওয়া আছে, গিয়ে জেনে আসুন। এরপর আমার সাথে রুবি কি করলো, আমি কেন বাসা ছেড়ে চলে আসলাম, সবকিছু আঙ্কেল, আন্টি, রিমি সবাইকে বললাম। আমি তাদের দিকে তাকাতেই বুঝতে পারলাম তারা মন খারাপ করে বসে আছে। তারপর রিমি বলল, তুমি রুবিকে ডিভোর্স দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। এ হয় না রিমি। রুবি আমাকে যতই অবহেলা করুক না কেন, আমি তাকে এখনো আগের মতোই ভালোবাসি। আমি তার জায়গা কাউকে দিতে পারবো না। তুমি এইরকম করলে আমি আর এই বাড়িতে থাকবো না, চলে যাব দূরে কোথাও। আর বলবো না, তাও তুমি চলে যেও না। আমার এই রকম পরিস্থিতি দেখে আঙ্কেল আন্টি কিছু বলতে পারলো না। তা বাদে আমি বিবাহিত। তারা জেনে শুনে তাদের মেয়েকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে চাইবে না, যার ঘর সংসার, স্ত্রী আছে। তার মেয়ে জীবন নষ্ট হয়ে যেতে দিবেন না। আমি এরপর ওদের বাসা থেকে চলে আসলাম, আর যাইনি ওদের বাসায়। এইভাবেই দেখতে দেখতে 5 বছর চলে গেল। এখন আমার পড়ালেখা শেষ। এখন আঙ্কেলের অফিসে চাকরি করি। অনেক ভালো ভালো কোম্পানি থেকে চাকরির অফারও আসছিল, কিন্তু না করে দিয়েছি। কারণ এই শহরে প্রথম যখন আসি তখন এই আঙ্কেল এই অফিসে চাকরি দিয়েছিল। কেন জানি এক মায়া সৃষ্টি হয়ে গেছে, চাইলেও আর যেতে পারি না। তবে এই অফিসে এখন অনেক বড় পদে আমি আছি। সেদিনের পর থেকে রিমি আর কখনো ভালোবাসার কথা বলে না। আগের থেকে রিমির সাথে আমার আরও ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তবে সেটা বন্ধুত্বর। রিমি পড়াশোনা শেষ করায় সেও এখন আমার এই অফিসেই কাজ করে, এমডির পদে। তার বাবার পরিবর্তে সে এই অফিসের এমডি। আমরা প্রতিদিন একসাথে করেই অফিসে যাই। আজ আমি প্রতিষ্ঠিত। আমার কোনো চিন্তা, কোনো চাপ নেই, আর কোনো অবহেলা নেই, কারো অপমান। আর কেউ ডাকে না ছোট্ট লোক বলে, কারো হাতে থাপ্পড় খেতে হয় না। তবে এই কয়েক বছরে আমার কয়েকবার রবির কথা মনে পড়ে। এমন কোনো রাত নেই যে আমার রবির কথা মনে পড়ে নাই। তবে নিজেকে এখন মানিয়ে নিতে শিখেছি। এমনিভাবে আমার দিন যেতে লাগলো। একদিন আঙ্কেল অফিসের সবাইকে এক জায়গায় করলেন, আর বলতে লাগলেন, এবার আমরা একটা বড় ধরনের প্রজেক্ট পেয়েছি, প্রায় 2 কোটি টাকার। তাই এই কাজটা আমি আরিফকে দিতে চাই। আরিফ, তুমি কালকে বেরিয়ে পড়ো। প্রজেক্টের কাজটা ঢাকা কথাটা শুনে আমার মাথা ধরে গেল। আমি বলতেও পারছি না যে এই কাজটা আমি করতে পারবো না। এত বড় প্রজেক্ট যে, তাই কিছু বললাম না।
বাসায় এসে শুনলাম রিমিও যাচ্ছে আমার সাথে এই প্রজেক্টের কাজে। আঙ্কেল বলল, তোমাকে ওখানে